This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের পর এবার মালদাতে সেখানে তৃণমূল কংগ্রেস নেতাকে পিটিয়ে কুপিয়ে খুন। জানুয়ারিতে দুলাল সরকার এবং তারপর মাত্র 7 মাসের মধ্যে জুলাইতে আরও এক তৃণমূল কংগ্রেস নেতা খুন। এবং কার বিরুদ্ধে অভিযোগ? আরেক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এই খুনের অভিযোগ। অভিযুক্ত দলেরই নেতা, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, জন্মদিনে পার্টিতে ডাকা হয় এবং পার্টিতে ডেকে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে খুন করা হয় বলে অভিযোগ। দলেরই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মাইনুল শেখ, তার বিরুদ্ধে অভিযোগ। আর জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত এই তৃণমূল নেতাকে। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ওরাই মার্ডার করেছে। জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা, ওর এরিয়াতে এসে বিজনেস করছে। তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই। এবার মাইনুলের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই। জমির দখল, সেই ঘিরেই বিবাদের সূত্রপাত এবং সেখান থেকে এই খুনের মতো পরিণতি। একই দলে, একই রাজনৈতিক দলের দুজন নেতা একজন আরেকজনকে খুন করেছে এবং যাকে খুন করা হয়েছে এবং যে অভিযুক্ত, দুজনেই জমি মাফিয়া বলে পরিচিত। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে 7 বিঘে জমি হাতানোর অভিযোগ ওঠে এই দুজনের বিরুদ্ধে এবং এই জমি হাতানোকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়। নিহত আবুল কালামের বিরুদ্ধে জাল দলিল বানানোর অভিযোগ ছিল। জাল দলিল বানিয়ে সে বাবা ছেলেকে মৃত দেখিয়ে 7 বিঘে জমি হাতানোর অভিযোগ ছিল এই যাকে খুন করা হয়েছে সেই কালামের বিরুদ্ধে। এবার মইনুলের সঙ্গে 9 বিঘা জমি নিয়ে সংঘাতের জেরেই এই কালামকে খুন করা হয় বলে আবার অভিযোগ। অর্থাৎ দুজনেই জমি মাফিয়া, দুজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। তদন্ত করে আমরা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। ভাঙড় থেকে মালদা, 2 জায়গায় খুন তৃণমূল কংগ্রেস নেতার। এই খুনের পিছনে বিজেপিকেই রীতিমতো, সেখানে বিজেপিকে দায়ী করছেন ফিরহাদ হাকিম। কি বলছেন তিনি? গুজরাতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বাংলায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ধর্মীয় হিংসায় উস্কানি দেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি গুজরাট থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে, এমন অভিযোগ ফিরহাদ হাকিমের। নাম না করে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের। আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। নতুন বাংলা হয়েছে, বদলার জন্য নয়। কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে, যেরকম ভাবে গুজরাটে করেছিল, খুব ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে, হিংসার কালচার। আমাদের বাংলা চৈতন্যের বাংলা, যেখানে আমরা বলি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। গতকাল ভাঙড়, আজকে মালদা, এই জিনিস থামছেই না এবং মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। এরা সবাই রাজনীতির নাম করে ওই এলাকাতে তোলাবাজি, কাটমানি, জমি দখল, যাবতীয় অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। তার ফলে তৃণমূল মানেই হচ্ছে অপশাসন, নৈরাজ্য, তারই প্রতিনিধি হচ্ছে এরা। তো তার ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে একের পর এক। কখনো বহরমপুর, কখনো কসবা, কখনো ভাটপাড়া, কখনো ভাঙড়, কখনো মালদা। মালদায় তো পরপর 7 মাসের মধ্যে 2বার ঘটলো এবং মূলত ভাগ বাটোয়ারার গল্প, পিঠে ভাগের গল্প নিয়েই এই ধরনের কারবারগুলি ঘটছে। অত্যন্ত চিন্তার, অত্যন্ত উদ্বেগজনক। মামলা প্রত্যাহার না করতে নির্যাতিতাকে নির্দেশ মন্ত্রী শশী পাজার।
আর এদিকে দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে আতঙ্কে নেত্রী। চাপড়ায় দলের নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাকি 4 অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনো অধরা তৃণমূলের ব্লক সম্পাদক সুরজিৎ ঘোষ। মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিচ্ছে দলেরই একাংশ। হামলার ভয় বাড়ি থেকে বেরোতে পারছেন না, মেয়ে স্কুলেও যেতে পারছে না। বিস্ফোরক অভিযোগ নির্যাতিতা নেত্রীর। হুমকি আসছিল তারপর দিনও। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, কেউ যদি ক্ষমা চাইতে আসে সে পুলিশের ড্রেসে তো আসবে না, ক্ষমা চাইতে আসলে সিভিল ড্রেসে আসবে। আর 4টে লোক নিয়ে আসবে, যেহেতু ঘটনার সত্যতা আছে। সে পুলিশ ড্রেসে এসে রীতিমতো আমাকে আবার ধমকায়। সকালবেলা আমাকে বলা হয় এরকম যে অভিযোগটা তুলে নিতে, আর এটা সমস্ত মিথ্যা ঘটনা, এটা আমাকে লিখিত দিতে হবে, সেটা ওরা ডিএসপি ম্যাডামকে দেবে, আর সেখান থেকে চাকরি বাঁচানোর একটা চেষ্টা। যিনি আপনাকে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য আপনার বাড়িতে এসেছিল, তিনি কি আপনার দলেরই? হ্যাঁ, আমার দলেরই। 14 বছর যে তৃণমূলের শাসন চলছে, সেই শাসনকালে যদি অত্যাচার বলা যায় তৃণমূলের পক্ষ থেকে, তার নেতৃত্ব দিয়েছে এই টফি ঘোষ। যতদিন তৃণমূল কংগ্রেসের অমৃতরাস পান করে উনি তৃণমূলের দায়িত্ব পেয়েছেন, সম্পাদকের দায়িত্বে আছেন, একসময় বুথ সভাপতির দায়িত্ব ছিলেন, তখন থেকেই এই ব্যবস্থা চলছে। যতদূর আমার কাছে খবর আছে, ওখান থেকে একটা পার্সেন্টেজ ওনার কাছে আসেন। আর এই মামলাই প্রত্যাহার করতে না নির্যাতিতাকে এমনটাই নির্দেশ দিয়েছেন মন্ত্রী শশী পাজা। এটা সত্যি থাকে যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাই সে যেন কোনো মামলা প্রত্যাহার না করে, এবং এই বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার পাশে রয়েছে, এবং আমরা দেখব যাতে সে বিচার পায়।